এক সময়ের প্রভাবশালী জমিদার ছিলেন রায় বাহাদুর। রায়মশাইয়ের বিশাল জমিদারি, ধান ক্ষেত, পুকুর, ঘোড়া, হাতি সবই ছিল তার। অভাব ছিল একটাই, উত্তরাধিকারী। বছরের পর বছর কেটে গেল, কিন্তু বড় বউ মালা দেবী কোনো সন্তান দিতে পারলেন। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি আর হবে, আমার এই এত বড় জমিদারিত্ব কে সামলাবে? এত কিছুর কি হবে? আমার পর কে হবে এত কিছুর উত্তরাধিকারী? এই চিন্তায় ডুবে থাকি। আমি বলছি কি, তুমি আরেকটা বিয়ে করো। বলছো কি মালা, আমি আবার বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। তুমি আমার সুখ দুঃখে পাশে ছিলে, এখন এভাবে তোমাকে ছেড়ে দিতে পারবো না। উপরওয়ালার ইচ্ছে তো মেনে নিতেই হবে, আমাদের হাতে তো কিছুই নেই। তোমার উত্তরাধিকারের জন্য এটা করতেই হবে। মালা ছিলেন শান্ত, ধৈর্যশীলা, জমিদারের সুখ দুঃখের সঙ্গী। কিন্তু মালার কথায় ও সমাজ আর আত্মীয়দের চাপে জমিদারকে অন্য পথে ঠেলে দেয়। শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হয়। ছোট বউ হিসেবে বিয়ে করে আনেন চন্দ্রাকে। কিন্তু অবাক করা ব্যাপার, বিয়ে করার কয়েক বছরের মধ্যেই মালা ও চন্দ্রার দুই বউয়ের কোল জুড়ে আসে পুত্র সন্তান। জমিদার ভীষণ খুশি হন। বড় বউয়ের অর্থাৎ মালার ছেলের নাম রাখেন রাজন, আর ছোট বউ চন্দ্রার ছেলের নাম রাখেন গুঞ্জন। সবকিছু ভালোই চলছিল, কিন্তু আরেকটি বিষয়ে জমিদার চিন্তায় আরো বেড়ে যায়। কাকে দেবেন এই জমিদারিত্বের ভাগ? বড় বউর ছেলেকে নাকি ছোট বউর ছেলেকে? কোন ছেলেকে দেবে এই জমিদারিত্বের ভার? একদিন রাত্রে জমিদার এসব নিয়ে ভাবছে, তখন মালা ঘরে আসে। তখন জমিদার মালাকে বলে, মালা, আগে যদি জানতাম তোমার কোলজোড়ে রাজনের মতো ফুটফুটে সন্তান হবে, তাহলে আমি কখনোই দ্বিতীয় বিয়ে করতাম না। দ্বিতীয় বিয়ে করা হয়তো আমার ভুল হয়ে গেছে। যা হবার হয়ে গেছে, হয়তো এটা ভাগ্যে লেখা ছিল। এখন এসব ভেবে কি লাভ? ভাবছি এই জমিদারিত্ব কাকে দেব। দুই ছেলেকে ভাগ করে দিলেই হয়। কিন্তু আমি চাই আমার পরে জমিদার তোমার সন্তান রাজনই হোক। সে যোগ্য, বুদ্ধিমান এবং দয়ালু। সেটা কি আর সম্ভব? তোমাকে এখন এসব নিয়ে চিন্তা করতে হবে না তো। উপরওয়ালা তো একজন আছে, তিনি যা ভালো বুঝবেন তাই হবে। এখন শুয়ে পড়ো তো। এসব কথা জমিদার যখন ঘরের ভেতর বলছিল, বাইরে থেকে ছোট্ট বউ চন্দ্র সব শুনে ফেলে। তাহলে আমরা কি ভেসে এসেছি? আমি থাকতে কখনোই জমিদারিত্ব বড় বউয়ের ছেলে পাবে না। জমিদারিত্ব পেলে আমার ছেলেই পাবে। যে করেই হোক আমার গুঞ্জনকে জমিদার বানাবো। এতে আমাকে যা করার দরকার আমি তাই করব। কয়েকদিন কেটে গেল। একদিন বড় বউ মালা বাগানে হাঁটছিল। সেই সময় ছোট বউ চন্দ্রা এসে হাজির হয়। দিদি, কি করছো? আরে চন্দ্রা যে, এসো। এই তো বাগানে হাঁটছি। তা কি মনে করে এদিকে? বলছি দিদি, আজ নদীতে গোসল করার খুব মন করছে। চলো না, নদী থেকে গোসল করে আসি। তা মহলে এত আতর দেওয়া গোসলখানা থাকতে নদীতে যাবি কেন? ওখানে গোসল করলেই তো হয়। দিদি, সেই বাপের বাড়ি থাকতে নদীতে গোসল করেছি, কত আনন্দ করেছি। মহলে তো সেই আনন্দ হয় না। চলো না, আজ গোসল করে আসি। চলো না দিদি, চলো না। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। এত করে বলছিস যখন, চল নদী থেকে ঘুরেই আসি। দিদি, তুমি আগে নামো, তারপর আমি নামছি। আমার একা নামতে ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আমি তো সাঁতার জানি না। আমি ওই সিঁড়ির ওখানে পানির কাছে বসছি, তুই গিয়ে গোসল কর। ঠিক আছে দিদি, তুমি না হয় নদীর ধারেই আসো। এই বলে মালা নদীর ধারে যেয়ে দাঁড়ায়। এদিকে সুযোগের এই মালা অপেক্ষা করছিল। এই সুযোগ এখনই ধাক্কা মারতে হবে। এই নে। এই বলে চন্দ্রা মালার পেছনে ধাক্কা মেরে দেয়। মালা নদীতে পড়ে যায়। আ আ বাঁচাও, বাঁচাও চন্দ্রা, আমি সাঁতার জানি না, আমাকে বাঁচাও। এখন নদীর ঘাটে কেউ নেই, তোকে কেউ বাঁচাতে আসবে না। তোকে মরতেই হবে। তোর আমি কি ক্ষতি করেছি বোন? কেন আমাকে মারতে চাস?
কারণ এই জমিদারি। তুই থাকতে আমি স্বামীর ভালোবাসা কোনোদিনও পাবো না, আর না পাবে আমার ছেলে জমিদারিত্ব। কাজ মিটে গেছে, এখন জমিদারের কাছে গিয়ে বাকি কাজ সেরে ফেলতে হবে। নদীর স্রোতে দেখতে না দেখতেই মালা নদীর গভীরে হারিয়ে যায়। সর্বনাশ হয়ে গেছে জমিদার, বড় দিদি গোসল করতে গিয়ে ডুবে গেছে। আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কি বলছো তুমি? মালা নদীতে ডুবে গেছে? কিভাবে হলো? তিনি নিজেই নদীতে নামতে চাইছিলেন, আমি তাকে বারণ করলাম কিন্তু তিনি শুনলেন না। হায় হায়, এখন কি হবে? বাবা, আমার মায়ের কি হয়েছে? ছোট মা, আমাকে বলুন, আমার মা কোথায়? কোথায় ডুবে গেছে? আমি বাঁচাতে যাব, আমাকে বলুন। রাজন, শান্ত হও। আমরা এখনই নদীর ধারে যাচ্ছি, তোমার মাকে উদ্ধার করবই। বড় ভাই, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে যাব আর বড় মাকে খুঁজে বের করব। যতই যাই করো জমিদার মশাই, বড় বউ মালাকে তুমি বাঁচাতে পারবে না। সে এখন মরে ভূত হয়ে গেছে হয়তো। রাজন, তোমার মাকে আমরা বাঁচাতে পারলাম না, তার লাশটা পর্যন্ত খুঁজে পেলাম না। জেলেরা বলছে লাশ স্রোতে ভেসে গেছে। কি থেকে কি হয়ে গেল, হায়! বাবা, মা কেন নদীতে গোসল করতে এলো? এখন আমি কাকে মা বলে ডাকবো? বাবা রাজন, শান্ত হও, আমি তো আছি। কান্না করো না, ভাগ্যে থাকলে তো মেনে নিতেই হবে। চলো বাবা, বাড়িতে চলো। এরপর কয়েকদিন কেটে গেল। এদিকে ছোট বউ চন্দ্রার লক্ষ্য পূরণ করতে পারল না। এখনো জমিদার রাজনকে পছন্দ করত, তাকে জমিদার বানাতে চাইতো। চন্দ্রার এটা সহ্য করতে পারত না। বাবা, এবার এখানে মেলা হলে আমাকে একটা মাটির হাড়ি কিনে দেবে? তুমি ব্যাংক নিয়ে কি করবে? আমি অনেক টাকা জমাবো। রাজন, তুমি মেলায় কিছু কিনবে না? না বাবা, আমার মনে হয় অকারণে টাকা খরচ না করে এই টাকা দিয়ে প্রজাদের উন্নতি করা দরকার। রাজন, এই কারণেই তোমায় এত ভালো লাগে। তোমার এই প্রজাভক্ত আমাকে মুগ্ধ করে। এইবার এই পথের কাঁটাটাকে সরাতে হবে, না হলে আমার ইচ্ছা কখনোই পূরণ হবে না। রাজনের প্রতি জমিদারের এত ভক্তি চন্দ্রার মনকে আরো বিষিয়ে তোলে। সে রাজনকে মারার জন্য এক গ্লাস শরবতে বিষ মিশিয়ে নিয়ে রাজনের কাছে যায়। বাবা রাজন, এই নাও শরবত, তাড়াতাড়ি খেয়ে নাও তো। অনেকদিন ধরে তোমাকে খুব দুর্বল লাগছে, তাই আনলাম। কি ব্যাপার, ছোট মায়ের এত দরদ উতলে পড়ছে কেন? কি ভাবছো? নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তারপর চন্দ্রা যে শরবতের গ্লাস দিতে যাবে, তখনই একটা পাথর এসে চন্দ্রার মাথায় লাগে। শরবতের গ্লাস সহ চন্দ্রা মাটিতে পড়ে যায়। ছোট মা, ছোট মা, তুমি ঠিক আছো? পাথর দিয়ে মাথায় মেরে জিজ্ঞেস করছিস ঠিক আছে কিনা? বুঝতে পেরেছি, তোর মায়ের মৃত্যুর কারণ আমাকে মনে করিস, সেই জন্য পাথর দিয়ে মারতে চেয়েছিলি। বিশ্বাস করো ছোট মা, আমি কিছু করিনি। পাথরটা বাইরে থেকে কেউ মেরেছে। আমি কিছু বুঝি না মনে করেছিস? তোর বাবার কাছে এখনই গিয়ে নালিশ করছি। পাথরটা কোথা থেকে এলো? রাজন তো মারেনি। যাই হোক, বাহির থেকে এসেছে হয়তো, কেউ মেরেছে। বিষ দিয়ে যখন মারতে পারলাম না, তোকে এই পুকুরেই ডুবিয়ে মারবো। যেই ভাবা সেই কাজ। চন্দ্রা রাজনকে ভুলিয়ে ভালিয়ে নদীতে নিয়ে যায়। নদীর ধারে পৌঁছেই চন্দ্রা রাজনকে নদীতে নামতে বলে। যা রাজন, ওই নদীতে ডুব দিয়ে আয় দেখি। তোর শরীর শান্ত হয়ে গেছে, সমস্ত দুর্বলতা কেটে গেছে। আমার নামতে ভয় করছে ছোট মা। চল, আমি নামছি। এই বলে চন্দ্রা যে নদীতে পা দিল, সে সময় কে যেন তার পা টেনে ধরেছে। রাজন, আমাকে বাঁচা, আমার পা কে টেনে নিল, আমাকে বাঁচা। বলো কি ছোট মা, আমি এখনই বাবাকে ডেকে আনছি। কি হয়েছে চন্দ্রা? পানির ভিতর কিসে আমার পা টেনে রেখেছে। আমার খুব ভয় করছে জমিদার মশাই, কিছু করুন। মা, তোমার কিছু হবে না। বাবা, কিছু একটা করুন।
প্রহরীরা, ডুব মেরে দেখো পায়ে কি আটকে গেছে। তোমাদের ছোট মায়ের কিছু হয় না যেন, সেদিকে খেয়াল রাখো। এখন যাইতাছি হুজুর। এ কি ভুতুরে ব্যাপার, পায়ে তো কিছুই নাই হুজুর। তোদের গিন্নিমাকে টেনে তুলতে পারিস কিনা দেখ। জমিদার মশাই, কোনোভাবে সম্ভব না। আমার মনে হইতাছে এইটা ভুতুরে ব্যাপার। আপনি কোনো ওঝারে ডাকেন। কে কোথায় আছিস? কোনো ওঝাকে ডেকে নিয়ে আয়। এইখানে একটা অদৃশ্য শক্তি আছে, আমি অনুভব করতে পারতাছি। ও কিছু আমাদের বলতে চাইতাছে। জমিদার, তোমার বউ বড় পাপ করছে, তার শাস্তি ভুগতাছে। কি বলছো এসব? কি এমন পাপ? সেই কথা না হয় চন্দ্রার মুখ থেকে শুনেন। কও চন্দ্রা। আমি কোনো কিছুই করিনি। ওঝা মশাই, আমাকে বাঁচান, আমি তলিয়ে গেলাম। এখনো সময় আছে, সত্যি কথা কও, নাইলে ও তোমারে মাইরা ফেলবো। বলছি বলছি মালাকে আমি নদীতে ধাক্কা মেরে মেরে ফেলেছি, আর রাজনকেও আজকে মারার চেষ্টা করেছি। বলছো কি তুমি? ঠিকই বলছি। আমার ছেলে থাকতে অন্য কেউ জমিদার হবে আমি কোনোদিনও মেনে নিতে পারতাম না, তাই এমন করেছি। এতে আমার দোষ নেই। সামান্য জমিদারিত্বের জন্য এত কিছু করলে? ওঝা মশাই, ওকে বাঁচাও, ওর বিচার আমি করব। আমার রজনের আমি কোনো ক্ষতি হতে দেব না। এখান থেকে কোথায়ও যাব না। মালা, তোমার রাজনের কোনো ক্ষতি হইব না। কি হয়ে গেল? তোমার রাজনকে আমি কিছুই হতে দেব না। তুমি নিশ্চিন্তে আত্মার দুনিয়া যেতে পারো। যারা এত বড় ষড়যন্ত্র, তাদের সবাইকে আমি শাস্তি দেব। তারপর মালার আত্মা শান্তি পেয়ে পরিতের দুনিয়ায় চলে যায়। বন্ধুরা, তাহলে তোমরা এই গল্প থেকে কি শিখলে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।